রায়াকে সামলে উঠতে দেখে রুদ্র পকেট থেকে ফোন বের করে এগিয়ে দেয় রায়ের কাছে। রায় অবাক চাহনিতে তাকায় রুদ্রের দিকে। রুদ্র চোখের ইশারায় আশ্বস্ত করে তাকে। রায় তখনও তাকিয়ে আছে রুদ্রের দিকে। সে বিশ্বাস করতে পারছে না। কি হলো, ধরো, এটা তোমার ফোন। এখন ইচ্ছে মতো কথা বলো বাবা মায়ের সাথে। কেউ কিছু বলবে না, কিন্তু এটা মনে রেখো, শুধু বাবা মা আর তোমার ভাই, আর কেউ না, আর কেউ না, ওকে? গম্ভীর গলায় বলে রুদ্র। রায়া ঝাঁপিয়ে পড়ে রুদ্রের বুকে, কান্নায় বুক ভাসায়। বাবার সাথে কথা বলার জন্য ওর জীবনটা বেরিয়ে আসছিল। বড্ড আদুরে মেয়ে সে তার বাবার। সে এক মুহূর্ত চলতে পারে না বাবাকে ছাড়া। এ কটা দিন সে কিভাবে দিন পার করেছে সেটা সেই জানে। রুদ্র আগলে নেয় দুহাতে তাকে। জীবনে দ্বিতীয় সুযোগ আমি কাউকেই দেই না, কিন্তু তুমি শুরু থেকে আমার কাছে আলাদা। আশা করি আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। এবার আগের মতো কিছু হলে ভালোবাসি বলে ছাড় পেয়ে যাবে না তুমি, এটা মনে রেখো। কিছু বলে না রায়া। রুদ্রের বুকে মাথা ঠেকিয়ে বসে আছে, তার বিশ্বাস হচ্ছে না। এখনও রুদ্র তাকে বাবার সাথে কথা বলার জন্য বলছে। এই জিনিসটা তার কাছে আশ্চর্যের, কারণ এটা তো সত্যি যে রুদ্রের সাথে অন্যায় করেছে। কান্না থামাও, আর একবার চোখে পানি দেখলে আমি ফোন নিয়ে নেব। রুদ্রের ঠান্ডা হুমকি কাজে আসে। রায়া উঠে চোখ মুছে নেয়। নিজেকে সামলে রায়া বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? একটা কেন, 10টা করো, সমস্যা নেই। আপনি যেদিন বাইরে চলে যান দেশ থেকে, ওই রাতে আমার সাথে দেখা করেন, ওই দিন যে 3টে খুন হয়েছিল, ওগুলো কি আপনি করেছেন? হঠাৎ করে রায়ের এমন প্রশ্নে রুদ্রের কপালে ভাঁজ পড়ে। রায়ের প্রশ্ন করার মানে সে বুঝে উঠতে পারছে না। বলুন, ওরা কি সত্যি আপনাকে ফাঁসানোর জন্য এটা করেছিল? রুদ্র শান্ত গলায় বলে, হঠাৎই প্রশ্ন কেন? কারণ আছে, বলুন না, আমার জানাটা খুব প্রয়োজন। রাকে এতটা বিচলিত হতে দেখে রুদ্র ভেবে পায় না কি বলবে। মিথ্যে সে বলে না, কিন্তু সত্যিটা এখন সে বলতে পারছে না। সে চায় না এই অশান্তি, বাইরের ঝামেলা ঘরে আনতে ইচ্ছুক না সে। আর রায় সত্যিটা জানলে এটা তাদের জন্য ভালো হবে না, আরও দূরত্ব তৈরি হবে, যেটা রুদ্র মানতে পারবে না। রায়ের বেকুলতা বুঝতে পারছে রুদ্র। সে চেয়ে আছে রুদ্রের দিকে জবাবের অপেক্ষায়। রুদ্র শক্ত গলায় বলে, ইটস এ ট্রাপ। আমাকে বিপদে ফেলে চাচাকে ইলেকশন থেকে সরানোর জন্য এই কাজটা করা হয়েছিল, যাতে চাচার নাম খারাপ হয়, জনগণের বিরুদ্ধে চলে যায়। রুদ্রের কথায় ঠান্ডা হয় রায়া। এখন তার মনে হচ্ছে সে সত্যি রুদ্রকে ভুল বুঝেছে। এদিকে রুদ্র মনে মনে বলে, সব সত্যি জানার প্রয়োজন নেই তোমার পাখি। এই মিথ্যেটাই তোমার কাছে সত্যি হয়ে থাক। তোমার জন্য এরকম মিথ্যে রুদ্র মাহাতাব হাজারটা বলতে পারবে। রুদ্র চলে গেছে নিচে অনেক আগেই। রায় গোসল সেরে বেরিয়েছে। রুদ্র চলে যাওয়ার পর শওকত বিন আনোয়ারের ফোনে কল দিয়েছিল। তারপর অনেক সময় কথা বলেছে বাবার সাথে। শাহানা বেগম এতদিন পর মেয়ের সাথে কথা বলে কান্না করতে করতে শেষ। রানের সাথেও কথা হয়, সে এখন সুস্থ আছে। এতদিন পর বাড়ির সবার সাথে কথা হয়, মনটা তার একটু হালকা হয়েছে। রায়া তাড়াতাড়ি গোসল সেরে বেরিয়ে আগে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নেয়। তারপর রুদ্রের দেয়া সেই লাল শাড়িটা পরে নেয়। সারাদিনের কাণ্ড কারখানায় নাজেহাল অবস্থা হয়েছে তার। চোখ দুটো ফুলে আসছে অতিরিক্ত কান্নার ফলে। মাথাটাও ধরেছে। গোসল করা এখন একটু শান্তি লাগছে তার। সুন্দর করে পিন আপ করে রায়া শাড়িটা পরে নেয়। চুলগুলো মাঝে সিদ্ধি করে ছেড়ে দেয়। ভেজা যেহেতু আর বাঁধে না, কিন্তু বিপত্তি ঘটে ঠোঁটের দাগের কারণে। শরীরের দাগগুলো তো শাড়ি দিয়ে ঢেকে দিয়েছে, কিন্তু এখন কি করবে? এদিকে ঈশা আপুর এতক্ষণ ধরে অপেক্ষা করছে তার জন্য। মাহিরাও ডেকে গেছে নিচে যাওয়ার জন্য। তাই রায়া ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দেয়, যাতে ঠোঁটের ফোলা ভাব তত বোঝা যায় না। রায় লিপস্টিক দিতে দিতে রুদ্রকে যাচ্ছে তাই বলে গালি দিচ্ছে। অসভ্য লোক, যেখানে স্পর্শ করে দাগ করে ছাড়ে। এমনভাবে দাঁত বসায় যেন সে রক্ত খেকো পিশাচ, একেবারে চামড়া ছিঁড়ে আনবে। বদলোক একটা। আরও অনেক কিছু বলে গালমন্দ করতে থাকে রুদ্রকে। কি মামা? রুদ্র রাগী চোখে তাকায় আবিরের দিকে। অনেকক্ষণ ধরে আবির টিজ করে যাচ্ছে তাকে। সে পাত্তাই দিচ্ছে না, কিন্তু তবু আবিরের থামার নাম নেই। সে যে কি মজা পায় এসব করে সেই জানে। আবার ফোনের দিকে মনোযোগ দেয় রুদ্র, কিন্তু আবির দমে যাওয়ার পাত্র নয়। কি হলো, চুপ ক্যা? কহ আমগো, গলায় কে কামড়াইছে আপনারে?
বলতে বলতে আবার রুদ্রের শার্টের দিকে হাত বাড়ায়। রুদ্র ঝাড়া মেরে আবিরের হাত সরিয়ে শার্ট ঠিক করে। ফর্সা শরীরে রায়ের নখের আঁচড়ের দাগ বসে গেছে, ওটা নিয়ে ওরা খোঁচাচ্ছে তাকে। আবিরের কথা বলার স্টাইলে আয়ুষ, ঈশা, সাব্বির হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু রুদ্র বেজায় বিরক্ত। রুদ্র শক্ত গলায় বলে, শাট আপ ইডিয়েট, এটা কী ধরনের ভাষা? রুদ্রের চিৎকারে এবার থেমে যায় আবির। অবশ্য থামার কারণও আছে, রায়কে নিচে নামতে দেখে চুপ হয়ে যায় সবাই। রায়কে নামতে দেখে ঈশা এগিয়ে যায়। এসেছো তুমি? এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঈশার কথায় রুদ্র ফোন থেকে চোখ তুলে তাকায় সিঁড়ির দিকে। তাকায় তো তাকাই, চোখের পলক আর পড়ে না। রুদ্র এই শাড়িটা নেওয়ার সময় যতটুকু ভেবেছিল তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর লাগছে রায়াকে। রুদ্রের ভিতরটা শীতল হয়ে যায় এটা ভাবতেই। এই অপরূপ সৌন্দর্যের অধিকারী মেয়েটা তার বউ, রুদ্র মাহাতাবের বউ। এই সৌন্দর্য শুধুমাত্র তার মাঝেই বিলীন হবে। শাড়ি পরা রায়াকে একটু বড় বড় লাগছে। আমরা সবাই চাচ্ছি কোথাও ঘুরতে যাব। এখন তোমরা হলে নিউলি ম্যারিড কাপল, তাই তোমাদের ইচ্ছা অনুযায়ী জায়গা ডিসাইড করা হবে। এখন ফটাফট বলে ফেলো কে কোথায় যাবে। ঈশার কথায় ধ্যান ভাঙে রুদ্রের। কি হলো রায়া, কথা বলছো না কেন? আবির বলে ওঠে রায়াকে চুপ থাকতে দেখে। তোর মতো না সবাই, সারাদিন শুধু এসব চিন্তা, কাজ আছে আমার, এখন এসব কিছু হবে না। রুদ্রের কথায় আয়ুষ বিরক্ত হয়ে বলে, দুনিয়ায় তুই শুধু একাই কাজ করিস, আর কেউ করে না তাই না? সবসময় কাজে ডুবে থাকতে কার ভালো লাগে রুডি? আয় একটু ঘুরে আসি, ভালো লাগবে। রুদ্র কফির কাপে চুমুক দিয়ে বলে, এখন আমার সময় হবে না। ঈশা তেজ দেখে বলে, তোর সময়টা হয় কখন? প্রত্যেকটা বার যে কোনো প্ল্যানে তুই এইভাবে বাগড়া দিস। রায় বিড়বিড় করে বলে ওঠে, আসছে লাট সাহেব, কী কাজ করে উল্টে ফেলে সব কিছু। আবির হতাশে বলে, ঠিক আছে, নেক্সট মাসে একটা ট্রিপ দেওয়া হবে। এখন চলো, আজ যখন সবাই একসাথে হয়েছি সবাই মিলে বাইরে ডিনার করি। রুদ্র ট্রিট দিবে বিয়ের। রুদ্র আপত্তি করে না ডিনারের জন্য, কিন্তু ঈশা বলে, না, ঘরের সবাই মিলে কিছু করি, রেস্টুরেন্টে যেতে ভালো লাগছে না। এতক্ষণে রায়ের মুখে বুলি ফোটে। সে আগ বাড়িয়ে বলে, আজকে আমি তোমাদের রান্না করে খাবো। আবির খুশি হয়ে বলে, হ্যাঁ, এটা ভালো হবে। কিন্তু তখনই শোনা যায় রুদ্রের রাশভারী কণ্ঠস্বর, কোনো প্রয়োজন নেই, এখানে রান্না করার অনেক লোক আছে, তোমাকে কিছু করতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো। রায়া শোনে না রুদ্রের কথা, সে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। রায়াকে কিচেনে যেতে দেখে রুদ্র জোরে রায়ের নাম ধরে ডাক দেয়। রায়া কানেও তোলে না রুদ্রের ডাক। রুদ্র যে উঠতে যাবে, ঈশা এসে ওকে থামিয়ে বলে, এরকম করিস কেন সবসময়? মেয়েটা একটু স্বাভাবিক হচ্ছে, আর তুই এসব করে আবার সব কিছু নষ্ট করছিস। ও কি পারে রান্না করতে? কখন কি অঘটন ঘটায়। রিল্যাক্স রুডি, তুই চিন্তা করিস না তো, আমি আছি। আর ওর সাথে একটু নর্মাল হওয়ার চেষ্টা কর। সবসময় জোর খাটিয়ে কিছু হয় না। ওকে ওর বাড়ির সবার সাথে কথা বলতে দিস। তুই সুন্দর করে কথা বলিস, ওকে বোঝার চেষ্টা কর। বাড়ি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আনিস মাঝে মাঝে, তাহলে ওর ভালো লাগবে। দুজন যখন সারা জীবন একসাথে থাকবি, তাহলে একজন আরেকজনের মন বুঝে চল। বিশেষ করে তুই সবসময় নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিস না। ওকে একটু ওর মতো ছেড়ে দে। বাইরে তোর এসব হম্বিতম্বি চললেও ঘরে চলবে না। ঘরে বউয়ের মন মতন করেই চলতে হবে, তাইলে শান্তিতে থাকতে পারবি, বুঝলি? আমাকে তুই আয়ুষ পেয়েছিস? ঈশার সোফায় কুশন ছুঁড়ে মারে রুদ্রের ওপর, তারপর বলে, আমার হাজব্যান্ড তোর মতন সাইকো না, ও বেস্ট। রুদ্র হাসতে হাসতে বলে, জরুকা গোলাম। রুদ্রের কথায় রেগে যায় ঈশা। দ্রুত পায়ে হেঁটে জায়গা ত্যাগ করে। রায়ের কাছে গিয়ে তাকে হেল্প করে। রুদ্র আবির আয়ুষের কথা শুনছে, কিন্তু তার নজর রান্নাঘরে কাজ করা রায়ের দিকে। কিভাবে শাড়ির আঁচল কোমরে গুজে কাজ করছে যেন একেবারে পাক্কা গিন্নি। মারুফাটার যে কি হলো? সাব্বিরের কথায় রুদ্র বলে, কি হয়েছে ওর? শুনলাম বিয়ে করলো বাইরে গিয়ে, পিকচারও দেখলাম ফেসবুকে। আবির হেসে বলে, হ্যাঁ, বিলিতি মেয়ে বিয়ে করেছে, এখন মেয়েটা ছেড়েও চলে গেছে। ওদের মধ্যে এসব কথা চলতে থাকে। এর মাঝে রায়ের রান্না কমপ্লিট হয়ে যায়। এতক্ষণ রান্না করে গরমের মাঝে তার অবস্থা খারাপ, তাই সে উপরে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আর রহিমা আর মারিয়াকে বলে যায় টেবিলে খাবার সার্ভ করতে। মাহিরাকে কাজের কথা বলতেই সে মুখ বাঁকায়। কত কিছু করতে হচ্ছে এখন তাকে, কিন্তু কিছু করার নেই, ওদের কারো সন্দেহ হলে বিপদ।
এমনিতে ওই মেয়েটাকে তার সুবিধার মনে হচ্ছে না। এই মেয়ে কখন যাবে সে সেটারই অপেক্ষা করছে। মাহিরা রহিমের সাথে কাজে হাত লাগায়। রায়াকে উপরে যেতে দেখে রুদ্র উঠে দাঁড়ায়। উদ্দেশ্য তার রুমে যাওয়া। এতক্ষণ এত মানুষের জন্য সে বউকে ঠিক করে দেখতে পর্যন্ত পারেনি। রুদ্রকে উঠে দাঁড়াতে দেখে আবির হাত টেনে ধরে তার। রুদ্র বিরক্তি নিয়ে তাকায় আবিরের দিকে। চোখের ইশারে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি মামা? বউ যেতে না যেতেই তুমিও পিছন পিছন সুরসুর করে চলে যাইতেছ। বউরে দেখি চোখে হারাইছ আজকাল। কেমন জাদু করলো রে রুদ্র তোরে? আবিরের এমন খোঁচানো দেখেই সে দুম করে কিল মারে আবিরের পিঠে। রাগী কণ্ঠে বলে, তুই সবসময় সবার পিছনে লাগিস কেন? এতই যখন জেলাসি তোর নিজে একটা বিয়ে করে নে না। আবির পিঠ ডলতে ডলতে বলে, এবার একটা বিয়ে করতেই হবে। আমার বউ অন্তত আমার সাইড টানবে। অসহায় ফেস করে বলে আবির। রায় হাত মুখ ধুয়ে চুলগুলো একটা ক্লেসার দিয়ে আটকে নেয়। শুকিয়ে গিয়েছে চুলগুলো এখন। সবাই অপেক্ষা করছে তার জন্য, এই জন্য তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়েছে। রায় যেই বের হতে নিবে ঠিক তখনই রুমে ঢোকে রুদ্র। এই মুহূর্তে রুদ্রকে এখানে দেখে অবাকই হয় সে, কারণ নিচে সবাই ওদের অপেক্ষায়। রায়া রুদ্রকে সাইড কাটিয়ে চলে যেতে নিবে, কিন্তু তখনই শোনা যায় রুদ্রের পুরুষালী গম্ভীর আওয়াজ, স্টপ। রুদ্রের কথায় পা থেমে যায় রায়ার। রায়কে থামতে দেখে রুদ্র বলে, বসো এখানে। কিন্তু নিচে ওরা বসতে বলেছি আমি। এক কথা কয়বার বলতে হয় তোমাকে? ওদের চিন্তা তোমাকে করতে হবে না। রুদ্রের ধমকে রায় আর কিছু বলে না, চুপচাপ গিয়ে বসে পড়ে। রুদ্র আলমারি থেকে একটা বক্স বের করে, গিয়ে রায়ের পাশে বসে। প্রথম বক্স থেকে রুদ্রের মায়ের বালা জোড়া নিয়ে পরিয়ে দেয় রায়ের দু হাতে। রায় চেনে এই বালাগুলো, এগুলোই তো যাওয়ার আগে রাইসের কাছে দিয়ে গিয়েছিল। রুদ্র একে একে হাতের রিং ও গলার রুদ্র লেখা চেনটা পরিয়ে দেয়। পরিয়ে দিতে দিতে বলে, এটা আমার মায়ের বালা। এগুলো আমি তোমাকে দিয়েছিলাম, তুমি এটার সম্মান করতে পারোনি। এগুলো রেখে যেদিন চলে গিয়েছিলে, ওই দিন যদি আমি তোমাকে পেতাম তাহলে হয়তো মেরেই ফেলতাম। খুব রাগ ছিল তোমার ওপর, সময়ের সাথে সাথে তা বাড়ছিল। তোমার থেকেও তা বেশি ছিল তোমার ফ্যামিলির ওপর। কিন্তু যেদিন তোমাকে আবার ফিরে পাই, তখন আর কিছুই মাথায় আসেনি। শুধু এটাই মনে হয়েছিল, আর না, এবার তোমাকে আর হারিয়ে যাওয়ার সুযোগ দিব না। তাই ওই দিনে বিয়ে করে নেই। রাত চুপচাপ বসে শুনছে রুদ্রের কথা। রুদ্র আর কিছু বলে না। আর একটা জুয়েলারি বক্স বের করে ডায়মন্ডের ছোট্ট ইয়াররিং পরিয়ে দেয় দুই কানে। কিন্তু বিপত্তি ঘটে নোসপিন পরানোর সময়। রুদ্র যেই ওটা পড়াতে নিবে, রায় রুদ্রের হাত ধরে ফেলে। রুদ্র উৎসুক দৃষ্টিতে তাকায় রায়ের পানে। রায় মাথা নাড়িয়ে না দেখায়, এটা ব্যথা পাবো। ছোট, এটা অনেক ব্যথা পাবে না, দেখে এনেছি আমি, বলে রুদ্র আস্তে করে পরিয়ে দেয় নোসপিনটা। পিঠে ঢোকানোর সময় একটু ব্যথা পেয়েছিল রায়া, যেহেতু অনেকদিন নাক খালি ছিল তাই। রায়াকে ব্যথায় চোখ বন্ধ করে নিতে দেখে রুদ্র ফু দেয় নাকের বাপাসটায়। এতে কি ব্যথা কমে? কিন্তু রুদ্রের মনে হয়েছে কমে। রায়া মনে মনে হাসে রুদ্রের কার্যক্রমে। এখন তোমাকে লাগছে বউ বউ। এগুলো কখনো খুলবে না, সবসময় পড়ে থাকবে। এগুলো হলো প্রমাণ যে তুমি মেরিট। এমন খালি খালি থাকলে বোঝা যায় না। রায় বিড়বিড় করে বলে, না বোঝা যায় না? মুখের যে অবস্থা করেছিস, যে কেউ দেখলে বুঝবে আমার একটা রাক্ষস জামাই আছে। কি বলো বিড়বিড় করে? কিছু না। তোমার বাবার সাথে কথা হয়েছে? রায় ধীর কণ্ঠে বলে, ওনাকে বলো আসতে সবাইকে নিয়ে একদিন। আর তোমার সব সার্টিফিকেট নিয়ে আসতে বইল। এখানের কোনো কলেজে ভর্তি করে দিব। বাট শুধু গিয়ে এক্সামটা দিবে, এইটুকুই। যা পড়ার বাড়িতে পড়তে হবে, কলেজে যাওয়া যাবে না। রুদ্রের কথায় রায় হতভম্ব হয়ে যায়। সে হেল্পও করেনি রুদ্রের মুখ থেকে এমন কথা শুনবে। সে কল্পনা করেনি রুদ্রের মুখ থেকে এমন কথা শুনবে। সে তো এই আশা বাদ দিয়ে দিয়েছিল। বাবা মায়ের সাথে কথা বলতে পেরেছে, এটাই তো তার জন্য অনেক। এটা নিয়ে সে কাটিয়ে দিত। রায় নিজের কানকে বিশ্বাস হচ্ছে না এখনও। কি শুনছে সে? খুশিতে রায়ের চোখ ভরে ওঠে। রুদ্রকে সে ঠিক কতটা খারাপ ভেবেছে, কতটা দূরে সরিয়ে দিয়েছিল ভুল বুঝে। আর এই লোকটা তার ছোট থেকে ছোট বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখে। রুদ্র রায়ের মুখ উপরে তুলে রায়ের চোখের পাতায় চুমু খেয়ে বলে, তোমার থেকে আমার শুধু এই তোমাকেই চাওয়ার ছিল। সেটা জোর করেই হোক, আমি তোমাকে আমার করেছি। এর থেকে বেশি আমি কিছুই চাইনি কখনো। আজকের এই পরিস্থিতির জন্য আমি দায়ী নয়। আমি শুরু থেকে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক চেয়েছি। যা হওয়ার তা হয়েছে।
আমি এখনও চাই তুমি আমার থাকো, আমার সাথে সুখী থাকো। তোমার হ্যাপিনেসটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। অবশ্যই সেটা আমার সাথে থেকে। এরপর তোমার যা করার তুমি করতে পারো, কিন্তু তা করতে হবে আমার সীমানার মধ্যে থেকে। তোমার সব কিছু আমাতেই সীমাবদ্ধ থাকতে হবে, আমাতেই শুরু আর আমাতেই শেষ। কিন্তু অবশ্যই আগের ফ্রিডমটা তুমি আর পাবে না, এটার জন্য তুমি দায়ী। সবসময় নজরবন্দি তো তোমাকে থাকতেই হবে। এরপর যতটুকু করার আমি করেছি, এগুলো তোমার কাছে থাকবে তোমার ব্যবহারের উপর ভিত্তি করে। যদি আমি কোনো রকম উল্টাপাল্টা কিছু দেখি, আবারও এর ফল ভালো হবে না, এটা মনে রেখো। আমি দিতে সময় নিয়েছি, নিতে 1 সেকেন্ডও নেব না, এটা মনে রেখো। রাত চুপচাপ রুদ্রের থ্রেডগুলো শোনে। এর মধ্যেই ঈশা এসে ওদেরকে ডেকে নিয়ে যায়। নিচে সবাই ছিল, শিফা আর আশরাফ খানও। আশরাফ খান রায়াকে দেখে তার সাথে কুশল বিনিময় করে। সবাই একসাথে খেতে বসে। রায়া সবার জন্য মাটন বিরিয়ানি আর রোস্ট রান্না করেছে আর সালাদ। আশরাফ খান বলে ওঠেন, তুমি করেছো সব কিছু মা? রায়া মুখে হাসি টেনে বলে, জি আঙ্কেল, ঈশা আপু সাহায্য করেছে আমাকে। রায়ার কথা ঈশা বলে, না আঙ্কেল, আমি শুধু হাতে হাতে এগিয়ে দিয়েছি, যা করার রায়া করেছে। রায়া সবার প্লেটে খাবার বেড়ে দিতে গেলে রুদ্র সবার সামনে বলে ওঠে, এগুলো করার জন্য অনেক লোক আছে, তোমাকে এখানে মাতব্বরি করতে হবে না, চুপচাপ বসো এখানে। রায়া কটমট করে তাকায় রুদ্রের দিকে। আবির আয়ুষ মিটমিট করে হাসছে। রায়া ঈশার পাশে বসতে গেলে আবার রুদ্র শক্ত গলায় বলে, এখানে বসো। এদিকে লজ্জায় রায়ের যায় যায় অবস্থা। সে মাথা নিচু করে চুপচাপ রুদ্রের পাশের চেয়ারে গিয়ে বসে। রহিমা খাবার প্লেটে খাবার সার্ভ করে দেয়। রুদ্রের প্লেটে দিতে গেলে আবির রুদ্রকে উদ্দেশ্য করে বলে, আরে আরে রুদ্র, এসব অয়েলি খাবার খায় না, আপনি ওকে ছালাদ দিন। আবিরের কথা এবার সবাই হেসে ওঠে। রায়া তাকিয়ে আছে রুদ্রের দিকে, সে কি খাবে না? রহিমা পড়েছে বিপাকে, কি করবে? রুদ্র গম্ভীর গলায় বলে, দিন। রুদ্র প্রথমে খাবারটা মাখিয়ে রায়ের মুখের সামনে ধরলে। রায়ের অবস্থা খারাপ, সবার সামনে লজ্জায় তার মাথা কাঁটা যাচ্ছে। সেই ভয়টা পাচ্ছিল, এই লোকটার যে মান ইজ্জত নেই সেটা তো সে ভালো করেই জানে, কিন্তু ও তো এই মাথা নষ্ট লোকের মতো বেইজ্জত না। রায় মিনমিন করে বলে, দোহে আপনার এরকম করবেন না, সবাই আসছে কি ভাববে? রুদ্রের দায়সারা উত্তর, কেউ কিছু ভাবলে আমার কি? আপনার কিছু না, আমার অনেক কিছু। রুদ্রের কোনো হেলদোল নেই। সে আবার বলে, হাঁ করো ফাস্ট। রায়া মিনতি করে বলে, প্লিজ রুমে আপনার যা ইচ্ছে করবেন, এখানে না, প্লিজ দয়া করুন, আমি মরে যাব। রায়ের কথায় রুদ্র কুটিল হেসে বলে, যা ইচ্ছে করবো বলছে তো, তখন কিছু বলবে না? রায়া অসহায় ফেস করে বলে, ঠিক আছে, এটা খেয়ে নাও, আর দেব না। রায়া রুদ্রের সাথে না পেরে রুদ্রের হাত থেকে খেয়ে নেয় একবার, কারণ সে জানে যে করেই হোক রুদ্রকে কিছুতে মানাতে পারবে না। সে যেটা বলেছে সেটাই করবে। এখন এখানে হাজার মানুষ থাকলেও তার কিছু যায় আসে না। সবাই খাবার খাওয়ায় ব্যস্ত, ওদের আলাপচারিতার কারোর ধ্যান নেই। রায়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সাব্বির তো খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলে, তোমার রান্নার হাত এত ভালো, আমার তো মন চাচ্ছে তোমার হাত। রুদ্র চোখ ছোট ছোট করে তাকায় সাব্বিরের দিকে। সাব্বির হেসে বলে, আমার তো মন চাচ্ছে তোমার হাতের খাবার সবসময় খেতে। আমি কিন্তু প্রায় চলে আসবো তোমার হাতে রান্না খাওয়ার জন্য। আবির আয়ুষও তাল মিলায় সাব্বিরের কথায়। রায়া হাসি মুখে বলে, আপনাদের যখন ইচ্ছা তখন চলে আসবেন ভাইয়া। আশরাফ খান তো খুশি হয়ে 1000 টাকা 10টা নোট দিল রায়ার হাতে। খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা দিল অনেক সময়। এরপর যে যার মতো বিদায় নিয়ে চলে গেল। এভাবে দিন কাটছে সবার ভালো মন্দে, এই ভালো খারাপের মাঝে জীবন। ইয়া সুস্থ হওয়ার পর কলেজ থেকে ট্রান্সফার নিয়ে শরীয়তপুর ছেড়ে চলে যায়। রাইসা এটা অনেক পরে জানে। ওই দিনের ওই ঘটনার পর সে আরও একবার বোরখা পরে ছদ্মবেশে যায় ইয়াসের কাছে, কিন্তু অপমান ছাড়ার কিছুই পায় না। ইয়াস রাইসাকে দেখেই যা তা বলে, ওকে ছেঁচড়া, রাস্তার মেয়ে, আরও অনেক কিছু বলে অপমান করেছে ইয়াস। এক পর্যায়ে রাইসা ঠিক করে আর ইয়াসের কাছে যাবে না। যেখানে সে 1 পয়সার সম্মান পায় না সেখানে কেন যাবে? কিন্তু রাইসার এই জিদ বেশি দিন টেকে না। 11 দিনের মাথায় যখন আর নিজেকে সামলাতে পারেনি, তখন কলেজ যায়, কিন্তু গিয়ে দেখে ইয়াসকে পায় না। তারপর প্রিন্সিপালকে জিজ্ঞেস করলে বলে সে ট্রান্সফার নিয়েছে। এই কথা শোনার পর রাইসা পুরো শকড হয়ে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।
তারপর কলেজ থেকে বেরিয়ে ইয়াসের বাড়িতে যায়। ওখানে গিয়ে দেখে বাড়িতে ইয়া বড় তালা ঝুলানো। রাইসের মনটা ধক করে ওঠে। অজানা ভয়ে তার পুরো শরীর কাঁপছে অনবরত। উপরে ফ্ল্যাটের মানুষকে জিজ্ঞেস করে জানতে পারে ইয়াস আরও 1 সপ্তাহ আগে বাড়ি ছেড়ে চলে গেছে, এমনকি এই গ্রামে ওরা নেই। এই ঘটনার পর আরও ভেঙে পড়ে রাইসা, নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলে। অনেক খোঁজ লাগেও ইয়াসের কোনো সন্ধান পায় না। সিমটা পর্যন্ত বন্ধ করে ফেলেছে। ফেসবুকে 1000 খানেক মেসেজ দিয়েছে, কিন্তু ইয়াস এর অ্যাক্টিভই হয়নি ফেসবুকে। দিন দিন রাইসার অবস্থা খারাপের পর্যায়ে যেতে থাকে। রিপা তালুকদার মেয়ের এই অবস্থা দেখে কিছু আঁচ করতে পারেন, তাই আজমির তালুকদারকে বলেন মেয়ের জন্য ভালো পাত্র দেখতে। চোখের সামনে আজমির তালুকদার আদরের মেয়ের এই করুণ অবস্থা দেখতে পারছেন না। মেয়ের সাথে সরাসরি কথাও বলেন, কিন্তু ফলাফল শূন্য। রাইসা কাউকে কিছু বলে না। রাইসা এটাই ভাবছে একবার রুদ্রকে বলে ইয়াসের যে অবস্থা হয়েছে, আবার বললে যদি এরকম কিছু হয়, সবাই যদি ওকে মেরে ফেলে, এই ভয়ে রাইসা আর কাউকে কিছু বলে না। আর বলেই বা কী হবে, ইয়াস তো তাকে দু চোখে দেখতে পারে না। ইয়াসের কাছে সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী। একটা একটা করে অনেকগুলো দিনই চলে যায়। এই সময়ের মধ্যে আরও কিছু ঠিক না হলেও রায় আর রুদ্রের মাঝে দূরত্বটা কিছু কমেছে। ওদের সম্পর্কটাও এখন অনেকটা স্বাভাবিক। রায় এখন নিজে থেকে রুদ্রের সাথে আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করে। এতে সকালে রুদ্র অফিসে যাওয়ার আগে তার জন্য ব্ল্যাক কফি করা, আবার ফিরে আসলে লেবু পানি দিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা, রুদ্রের খুঁটিনাটি সব বিষয়ে খেয়াল রাখা, অফিসে যাওয়ার সময় তার জামা কাপড় বের করে রাখা, ইস্ত্রি করা, সবই রায়া করে। রুদ্র উপভোগ করে রায়ের কাজগুলো। তার ভালোই লাগে। তার শূন্যতার জীবন এখন পরিপূর্ণ। তার তো বিশ্বাসই হয় না এত সুখ তার জীবনে ছিল। সুন্দর সময়গুলোর কারণে রুদ্র পুরনো বিষাক্ত অতীতগুলো আর মনে রাখেনি, কিন্তু এগুলো নিয়ে না ঘাটলেও রায়ের প্রতিটা পদক্ষেপের খবর সে রাখে। রায় কী করছে না করছে, কার সাথে কথা বলছে, ফোনে কে কল দিচ্ছে না দিচ্ছে, সব কিছুরই আপডেট তার কাছে আছে। এমনকি সুখ নিরে আসায় এই 1 মাসের মধ্যে রায়কে কখনোই বাড়ির বাইরেও সে নিয়ে যায়নি। বাইরে তো দূর, বাড়ির বাগানও যদি যায়, মাহিরা নামের মেয়েটা তার সাথে থাকে সব সময়। রায় অবশ্য আর কিছু নিয়ে অভিযোগ করে না। সে বরাবরই অল্পতে খুশি থাকা মানুষ। আর সে মনে করে যা হয়েছে এতে তারই দোষ। তার বেশি বোঝার কারণে এত সমস্যা হয়েছে। এই যে এত কিছুর পরও রুদ্র তাকে এতটা ছাড় দিচ্ছে, এ নিয়েই সন্তুষ্ট সে। আর কি চাই? তার বাবা মায়ের সাথে কথা বলতে পারছে, পড়ালেখাও করতে পারবে। আর রুদ্র 1000 বার অস্বীকার করলেও এটাও তো সত্যি যে সে ভালোবাসে রুদ্রকে। সে দূরে যেতে চেয়েছে রুদ্রকে ভুল বুঝে, কিন্তু এখন তার কাছে সব কিছু পানির মতো পরিষ্কার। তাতে এখন সে নিজের ভুল শুধরে নিয়ে সংসারে মন দিয়েছে, নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে সব কিছু। আর এই জিনিসটা ভালো লাগে। রুদ্রের মতো রাগী মানুষ, সে যদি কোনো ভুল করে ফেলে তাকে একটা শব্দ বলে না, উল্টো তাকে দেখিয়ে দেয় সুন্দর করে, যাতে পরের বার আর এই ভুলটা না হয়। সকাল 8:20 রুদ্র অফিসে যাবে। রায়কে টাই বেঁধে দিতে বলে। রায় একটা ছোট্ট টুলের ওপর দাঁড়িয়ে রুদ্রের মুখ বরাবর হয়। রুদ্র তো তার দিকে একধানে তাকিয়ে থাকে, কিন্তু রায় কখনো রুদ্রের চোখে চোখ মিলাতে পারে না। আকাশ সমান অস্বস্তি গ্রাস করে ফেলে তাকে। উল্টো রুদ্র যখন ওর দিকে তাকিয়ে থাকে তখন সে কোনো কাজই ঠিকমতো করতে পারে না। যেটাই করে একটা না একটা গণ্ডগোল লাগেই। এ নিয়ে মহাবিরক্ত রায়া। কিন্তু রুদ্রের এতে কোনো হেলদোল নেই। সে তো 2 হাতে তার বউয়ের কোমর জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে আছে। কিন্তু তার এই কাজে রায়ের নাজেহাল অবস্থা। রুদ্র রায়ের গলার ভাঁজে একটা চুমু খেয়ে বলে, কি হলো, একটা টাই বাঁধতে কত সময় লাগে? রায়া মিনমিন করে বলে, পারছি না তো। আপনি সোজা হয়ে দাঁড়ান। রুদ্র দাঁড়ায় ঠিক তখনই মুখ ওঠানোর আগে রায়ের গলার ভাঁজে দাঁত বসিয়ে দেয়। রায় অস্ফুটে আহ করে ওঠে। গলায় হাত ঘষতে ঘষতে অভিমানী গলায় বলে, সবসময় এমন করেন কেন? ব্যথা পাই না আমি? রুদ্র নেশাক্ত গলায় বলে, এতদিনও অভ্যাস হয়নি? না হলে করো না, আমি এভাবেই ভালোবাসি। ভদ্রভাবে আদর করা আমার পোষায় না। বলতে বলতে রুদ্র নিজেই টাইটে বেঁধে নেয়। এবার সত্যি সত্যি লেট হয়ে যাচ্ছে তার। এই দেখে নাও, নেক্সট যেন আর দেখাতে না হয়। রায় ঠিক মতো দেখে নেয়, কিন্তু সে ভালো করে জানে এরপরেও সে পারবে না এই লোকের বদমাইশির কারণে। রুদ্র রেডি হয়ে বেরিয়ে যায়। রুদ্র বেরিয়ে যাওয়ার পর রায়ার আর কোনো কাজ থাকে না ঘরের মধ্যে বসে থাকা, টিভি দেখা, বই পড়ে, এগুলোর মাঝেই তার দিন চলে যায়। মাহিরা মেয়েটার সাথে তার বেশ ভালোই ভাব হয়েছে।
ওর সাথেই দিনের বেশিরভাগ সময় কাটানো হয়। মাহির শেখ এক্সারসাইজ করছে, এমন সময় রাবেয়া শেখ হন্তদন্ত হয়ে রুমে ঢোকে। মাকে দেখে হাতের ডাম্বেলগুলো রেখে দেয় মাহির, একটা টাওয়াল দিয়ে শরীরের ঘাম মুছে নেয়। রাবেয়া শেখ দাঁত কটমট করে দাঁড়িয়ে আছে, ছেলেকে উদ্দেশ্য করে বলেন, কি শুরু করেছিস তোরা বাবা ছেলে মিলে? নিজেদের শত্রুতার মাঝে আমার বাচ্চা মেয়েটাকে কেন টেনে আনলি? কাকে জিজ্ঞেস করে তুই সোনিয়াকে খানবাড়িতে পাঠিয়েছিস? যদি ওর কিছু হয়ে যায়, ওরা কেউ যদি জানে ও আজমাল শেখের মেয়ে, তাহলে কি ওকে আস্ত রাখবে? মাহির প্রোটিন শেক শেষ করে বলে, খামোখা তো চিন্তা করো না তোমা, ও মাহির শেখের বোন, আজমাল শেখের মেয়ে, এত কাঁচা কাজও করবে না যে ওকে সবাই চিনে ফেলবে। ওই রুদ্র মাহাতাবের একটা ব্যবস্থা করতেই হবে। ওকে সরাতে পারলে আশরাফ খানকে তুড়ি মেরে হটানো যাবে। আর তুমি যে বললে সোনিয়া কেন, যাকে তাকে দিয়ে এই কাজ করানো যাবে না। তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? প্রথমে মেহেককে পাঠিয়েছি, ওকে রিজেক্ট করেছে, এরপর রোজা, আঁখি, কোনো কাজ হয়নি। অনেক বেছে বেছে ওরা ওকে নিয়েছে। খানবাড়িতে ঢোকা তো সহজ ছিল না। রাবেয়া শেখ ভয় বলেন, কিন্তু ওরা যদি ওকে চেনে ফেলে, ওদের বাড়িতে সিকিউরিটির অভাব নেই, কেউ সন্দেহ করে যদি বুঝে যায় ও আজমল শেখের মেয়ে, উফ, মার রিল্যাক্স, ও ফোনই বের করে না, ওখানে ধরা পড়ার কোনো চান্স নেই। হটকারিতে কিছু করা হচ্ছে না, সময় সুযোগ বুঝে যা করা হবে। আর এতদিন ওকে কেউ সন্দেহ করেনি, এখনও করবে না। ও খুব ভালোভাবেই কাজ করছে। আর আজমল শেখের মেয়েকে সোনিয়া নামেই চেনে সবাই, মাহিরা নামটা কেউই জানে না। এটা নিয়ে কেউ সন্দেহ করার আগে ওকে আমি সরিয়ে নিয়ে আসব, সাথে আরেকজন আসবে। তার খাতিরদারির ব্যবস্থা করো, তুমি অযথা টেনশন করো না। রাবেয়া শেখ জোর করেন একবার মেয়ের সাথে কথা বলবেন, কিন্তু ছেলের ধমকে আর কিছু বলতে পারে না, চুপচাপ বেরিয়ে যান। এখন আবার তাকে হাসপাতালে যেতে হবে আজমল শেখের খাবার নিয়ে। এখনও সুস্থ হয়নি সে। মেয়ের জন্য বড্ড মন পুড়ছে তার। ছোট্ট মেয়েটা না আবার কোনো বিপদে পড়ে। রাবেয়া শেখ চলে যেতেই মাহির ফোনটা হাতে নেয়। মাহিরার সেন্ড করা পিকচারগুলো দেখে। এগুলো রায়ের আড়ালে আবডালে তুলেছে মাহিরা। কখনো খোলা চুলে ছাদে বসে থাকা, কখনো গাছে পানি দেওয়া, কখনো বা রান্না করার, আরও অনেক কিছুই মাহির নিঃস্বার্থ চোখে গভীরভাবে পরখ করে সবগুলো ফটোগ্রাফ। পিকচারের মাঝেও তার দৃষ্টি এলোমেলো, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পরখ করছে মেইলি অবয়ব। রায়ের বাঁকানো কোমর, ঠোঁট, ঠোঁটের তিল, দুধে আলতা গায়ের রং, গলা, কিন্তু রার শরীরের এই সোপ সোপ রক্ত লাল দাগগুলো তার ক্রোধের কারণ হয়। রুদ্রের সাথে রায়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা ভাবলেই তার মাথায় রক্ত উঠে যায়। পরপর সামলায় নিজেকে এটা ভেবে, আর কয়টা দিন যা করার করে নেয়, তারপর তোর মনের রানী হবে আমার ঘরের রানী। তখন দেখব আমি তোর পাগলা কুত্তার মতো দৌড়ানি। তোর বউকে নিয়ে আমি ফুরুত হয়ে যাব। আর কখনো এই জীবনে ওর মুখ দর্শনও করতে পারবি না তুই। রাগে রিরি করছে মাহিরের শরীর। একবার চালাকি করে বেঁচে গেছিস আমার সাথে তুই, কারণ আমি তখন ড্রিঙ্কসে ছিলাম, কিন্তু আমি তোর চোখের সামনে যা করার করব। মাহিরের একটা জায়গাতেই আফসোস, কেন 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 রুদ্র দেশের বাইরে যাওয়ার পর সে রায়ের খোঁজ করেনি। রায়কে বাড়িতে না পেয়ে বাসায় তালা দেওয়া দেখে সে এটাই ভেবে নিয়েছিল রুদ্র রায়কে নিয়ে গেছে, ওর সাথেই আছে সে। কিন্তু এখন এটাই আফসোস হয়, তখন যদি সে রায়ের খোঁজ করতো তাহলে এখন সে আমার কাছে থাকতো। আমার শরীরের নিচে পিষ্ট হতো এই সুন্দর মেয়েলি নরম শরীরটা। তার বোকামির কারণে আজকে এই দশা। ওকে অন্যের হাতে দেখে, ওই এর চিহ্ন শরীরে দেখে রাগে ওর মাথা ছিঁড়ে যাচ্ছে। মাহির রাগে কাঁচের টেবিলটা উপরে তুলে ছুঁড়ে মারে। তার নিজের উপরে রাগ হচ্ছে। রায়াস রুদ্রের জন্য গরুর মাংস ভুনা করেছে। শিফা থেকে শুনেছে এটা রুদ্রের অনেক পছন্দের, এবং বড় বড় গলদা চিংড়ির মালাইকারি। রায় প্রায় রান্না করে রুদ্রকে নিয়ে অনেক চিল্লাপাল্লা করলেও রায় কানে তোলে না। ভালো লাগে তার সবাইকে রান্না করে খাওয়াতে, বিশেষ করে রুদ্রকে। এই লোক কি সব ঘাস লতা পাতা খায়, তার সেটা ভালো লাগে না, তাই তো নিত্য নতুন রান্না করে রুদ্রকে খাওয়ায়। আর রায় রান্না করলে রুদ্র থেকে হাজার বকলেও সে খুব আয়েশ করে খায়। আবার রুদ্র মিষ্টি পছন্দ করে দেখে রায় প্রত্যেক দিন মিষ্টি কিছু না কিছু এটাই করবে। একদিন ফালুদা, একদিন পুডিং, পায়েস, ক্ষীর, বিভিন্ন ধরনের মিষ্টি ইত্যাদি করে। রায় রান্না করছে এই জন্য যাতে রুদ্র রাতে ফিরলে খায়, কারণ সে সারাদিন বাড়িতে থাকে না, শিফা থেকে শুনেছে। কিন্তু ইদানিং অফিস শেষ করে সন্ধ্যা নাগাদ একেবারে আসে। তার সাথে কিছু সময় কাটানোর জন্য আবার পার্টি অফিসে চলে যায়। মাহির আজকে একটা বুদ্ধি খাটালো।
কারণ রায়াকে সে আজ এতটা দিন থেকে বাইরে নেওয়ার কোনো পথ পাচ্ছে না। রায়াকে বলেও কিছুতেই সামনের দোকানটাও নিতে পারেনি। সে তো চেয়েছিল খাবারে কিছু মিশিয়ে খাইয়ে দিতে, তাহলে একেবারে চ্যাপ্টার ক্লোজ। কিন্তু এরকম কিছু করলে মাহির ওকে আস্ত রাখবে না। আর সে তার ভাই আর বাবার জন্য এতটা রিস্ক নিয়ে এখানে আসছে। চোখের সামনে বাবার এই অবস্থা দেখেছে সে। এগুলো যার জন্য হয়েছে সবাইকে এর উচিত শিক্ষা দেওয়ার জন্যই তার এখানে আসা। যেভাবে সেই কাজ রায়াকে গিয়ে বলল, আপু তুমি স্যারের জন্য যখন রান্না করছো, রাত হতে হতে সব ঠান্ডা হয়ে যাবে, তুমি বরং স্যারের অফিসে নিয়ে যাও টিফিনের জন্য, তিনি খুশি হবেন। না মাহিরা, সেই দিন আমার আসেনি। আমি যা করেছি ওনার সাথে, এরপরও যে তিনি আমার জন্য এত কিছু করছেন, এটাতেই আমি সন্তুষ্ট। মাহিরা রাগ উঠে রায়ের কথায়। যতবার সে এই মেয়েকে বাইরে যাওয়ার কথা বলে, ঠিক ততবার তাকে এই কথা শুনতে হয়। মাহিরা তবুও নিজেকে শান্ত করে বলে, তুমি যদি স্যারের জন্য টিফিন নিয়ে যাও, স্যার খুশি হবেন। একটা পুরুষ এটাই চায় তার নারী যেন সব কিছুতে খেয়াল রাখে। আর তুমি তো আর একা যাচ্ছ না, আমি যাব তোমার সাথে, বাড়ির ড্রাইভার নিয়ে যাবে। মাহিরা আরও অনেক কিছু বলে রায়াকে মানানোর চেষ্টা করে, আর রায়াও এতদিনের শয়তানের প্রশ্নে পা দেয়। কিন্তু উনি যদি রাগ করেন, মাহিরা লেইপে বলেন, তুমি দেখো আমি বলছি, স্যার আরও খুশি হবেন। স্যার চোখে হারে তোমাকে, দেখো না কতবার ফোন দেয় দিনে। অফিস থেকে ছুটে আসেন তোমাকে দেখার জন্য, তারপর আবার যান। তুমি যদি যাও অনেক খুশি হবেন তিনি। মাহিরার কথায় রায় লজ্জা পেয়ে যায়, কিন্তু রাকে থামিয়ে মাহিরা বলে, আরে আপু কোনো কিন্তু না, তুমি যাও, রেডি হয়ে আসো, আমি এগুলো টিফিনে গুছিয়ে নেই। রায় কি মনে করে শিফার কাছে যায় পারমিশন নেওয়ার জন্য। রায় চায় সবার সাথে মিলেমিশে থাকতে, কার মনে কষ্ট দিয়ে সে কখনো শান্তি পায় না। ওই দিনে সেই কাহিনীর পর রায় নিজে থেকে শিফার সাথে কথা বলেছে। এদিকে মাহিরা রাগে নিজের মাথার চুল চেপে ধরে। এই মেয়ের সব কিছুতেই কেন অন্যকে জিজ্ঞেস করতে হবে? এই মেয়ে আমার বাড়িতে থাকলে একে আমি টলারেট করব কিভাবে? এখন যদি শিফা না করে দেয়, উফ। কিন্তু বলে না, বিপদ যেদিন আসে সব দিক থেকে আসে। শিফা খুশি হয় রায় তাকে এসে জিজ্ঞেস করায়। সে রায়ের মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে যাও, বাড়ির ড্রাইভার নিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। রায়া হাসি মুখে সায় জানায়। শিফা বলে, এভাবে আমার ভাইয়ের খেয়াল রেখো, সবসময় ও তোমাকে অনেক ভালোবাসে। তুমি না থাকার সময় আমরা দেখেছি প্রত্যেকটা মুহূর্তেও কীভাবে ছটফট করেছে। আর এরকম কিছু করো না, ওকে একটু বোঝার চেষ্টা করো। ওকে দেখতে শক্ত মনে হলেও ও ভেতর থেকে খুবই নরম প্রকৃতির মানুষ। শিফার সাথে কথা বলে। মাহিরাকে বলে টিফিন গুছিয়ে দিতে, আর রায় রেডি হতে চলে যায়। আর মাহিরা তো যেন হাতে চাঁদ পেয়ে গেছে। সে রহিমাকে বলে এগুলো একটু গুছিয়ে দিতে বলে সে চলে যায় স্টাফ কোয়ার্টার তার রুমে। ওয়াশরুমে গিয়ে ফোনটা বের করে মাহিরকে কল লাগায়। হঠাৎ করে ফোন বেজে ওঠায় বিরক্ত হয় মাহির, কাজে বাধা পড়ায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠতে নিলে আঁখি মাহিরের নগ্ন পিঠ আঁকড়ে ধরে দুহাত দিয়ে বাধা দিয়ে বলে, এখন না হানি, পরে রিসিভ করো ফোন। মাহির ওর কথায় পাত্তা না দিয়ে কোমরে একটা টাওয়াল পেঁচে উঠে দাঁড়ায়। ফোনটা হাতে নিয়ে দেখে সোনিয়ার কল। এই মুহূর্তে সোনিয়ার কল দেখে মাহির ঘাবড়ে যায়। কোনো বিপদ হলো না তো? নাকি কেউ সন্দেহ করেছে? আবার কলও দিতে পারছে না যদি কোনো সমস্যা হয়। কল না ধরায় মাহিরা আবার কল লাগায়। এবার প্রথম রিং হতে মাহির রিসিভ করে বলে, কিন্তু কিছু বলে না। হ্যালো ভাইয়া, বল, ঠিক আছিস তুই? ভাইয়া শোনো, আমি এখনই রাকে নিয়ে বের হব, রুদ্রের অফিসে যাবে টিফিন নিয়ে, তোমার যা করার করো। আমাকে ডাকছে, আমি যাই, 5 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ব। মাহিরের কথা শুনে চোখ চিকচিক করে ওঠে মাহিরের। ঠিক আছে, আমি আসছি, ক্লোরোফর্ম সাথে রাখিস। আমরা যখন গাড়ি ঘিরে ফেলবো তখন রায়ের মুখে স্প্রে করে দিবি, আর পারলে রায়ের ফোন অফ করে দিবি। কোনো ভুল করিস না দেখিস। মাহিরা, মাহিরা কোথায় তুমি? ফোনটা লুকিয়ে রায়ের ডাকে দ্রুত নিচে নামে মাহিরা। দুঃখিত আপু, তরকারি ঝোল কাপড় পড়ে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেল। ঠিক আছে, দ্রুত চলো, বেলা গড়িয়ে যাচ্ছে। জি আপু, তুমি গাড়িতে বসো, আমি টিফিন নিয়ে আসি। ঠিক আছে। রাজ যেতে নিচ্ছিল, এর মাঝে মাহিরা বলে, আপু তোমার শাড়ির আঁচলের পিন ঠিক করো। মাহিরের কথা মতো রায়ের শাড়ি ঠিক করতে যায়, ফোনটা মাহিরের হাতে দেয়। এখন ঠিক আছে। জি আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে এই রঙে। রায় মুচকে হাসি দিয়ে ওকে তাড়াতাড়ি আসতে বলে বের হয় বাড়ি থেকে। রায় মুচকে হাসি দিয়ে ওকে তাড়াতাড়ি আসতে বলে বের হয় বাড়ি থেকে। মাহিরা এই সুযোগে রায়ের ফোনটা অফ করে সোফার নিচে ফেলে দেয়, তারপর টিফিন নিয়ে ওর পিছু পিছু বেরিয়ে পড়ে।